এলিয়েন মুভি বললেই আমরা ভাবি যুদ্ধ, ধ্বংস আর ইনভেশন, কিন্তু অ্যারাইভাল একদম অন্যরকম। এখানে এলিয়েনরা পৃথিবীতে এসছে, কিন্তু তাদের সবচেয়ে ডেঞ্জারিয়াস জিনিসটা কোনো ওয়েপন না, তাদের ল্যাঙ্গুয়েজ। কারণ এই ভাষা একবার বুঝে ফেললে মানুষের সময়কে দেখার পুরো পদ্ধতিটাই বদলে যেতে পারে। আর মুভি শেষে এমন একটা টুইস্ট আসে যেটা বুঝলে পুরো গল্পটার মানে নতুন করে ধরা দেয়। আজকের ভিডিওতে আমরা একদম সহজ বাংলা ভাষায় অ্যারাইভালের স্টোরিটা শোনাবো এবং তারপর এন্ডিংটা এক্সপ্লেন করব। মুভি শুরু হয় আর আমরা দেখতে পাই লুইসকে, যে তার ছোট্ট মেয়ে সন্তানকে হারিয়ে খুবই দুঃখী। লুইস একজন লিঙ্গুইস্টিক প্রফেসর। সে যে কোনো ভাষা বুঝতে পারে, সেটা ডিকোড করতে পারে এবং ট্রান্সলেট করতে পারে। সে যখন তার ছাত্রদের ক্লাস নিচ্ছিল, ঠিক তখনই সে একটা খবর শুনতে পায়। সে জানতে পারে শহরে এক অদ্ভুত বস্তু দেখা গেছে, যার আকার প্রচুর বড়। এমনকি এমন ঘটনা পুরো বিশ্ব জুড়ে 8টা শহরে ঘটেছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের ক্লাস ক্যান্সেল হয়ে যায়। প্রত্যেকটা ছাত্র বেরিয়ে যায়, শহরের প্রত্যেকটা মানুষ টেনশনে পড়ে যায় এবং 8 ঘন্টা কেটে যায়, কিন্তু এই অবজেক্ট থেকে কোনো রকম সিগন্যাল তারা পায় না। এই অদ্ভুত বস্তু উচ্চতা 1500 ফুট এবং এই একই অবজেক্ট রাশিয়ার এয়ার স্পেসেও দেখা গেছে। এখনও পর্যন্ত কেউ জানে না এই বস্তুটা আসলে কিসের। মানুষ আন্দাজ করতে শুরু করে যে হয়তো এটা কোনো ভেসেল আর এর মধ্যে কেউ নেই। পুরো একটা দিন এমনভাবে কেটে যায়। পরের দিন লুইস যখন ক্লাস নিতে যায়, সে সেখানে একটা ছাত্রকেও দেখতে পায় না। সে যখন খবর দেখে, জানতে পারে সরকার থেকে রাষ্ট্রপতির শাসন জারি করে দিয়েছে, প্রত্যেকটা ফ্লাইট বন্ধ করে দিয়েছে এবং সেই অদ্ভুত বস্তু যেখানে দেখা গেছে অর্থাৎ মন্টেনা, সেখানে 5000-এরও বেশি গার্ডকে পাঠানো হয়েছে। এই খবর দেখতে দেখতে কর্নেল ওয়েবার লুইসের কাছে আসে। কর্নেল ওয়েবার লুইসকে চেনে। সে তাকে মনে করিয়ে দেয় যে 2 বছর আগে সে আর্মি ইন্টেলিজেন্সের জন্য ফার্সি ট্রান্সলেশন করেছিল। কর্নেলের বিশ্বাস ট্রান্সলেশনের কাজে লুইসের চাইতে কেউ ভালো করতে পারে না, তাই সে আরও একবার এখানে এসছে তার সাহায্য নিতে। সে এবার প্রথমে একটা মোবাইল ফোন বের করে এবং তার মধ্যে একটা রেকর্ড চালায়, যেখানে একজন ব্যক্তি ইংলিশে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে এবং তার উত্তরে গম গম শব্দ ভেসে আসে। সে প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। সে কর্নেলকে না করে না, বরং তাকে বলে এই ট্রান্সলেশন করতে হলে তাকে সেই জায়গায় যেতে হবে, এই রেকর্ড শুনে কোনো কাজ হবে না। কর্নেল এতে রাজি হয় না। সে তাকে বলে সেই অদ্ভুত বস্তু যেখানে আছে অর্থাৎ মন্টেনাতে সে সবাইকে নিয়ে যেতে পারবে না। লুইস যখন এতে রাজি হয় না, তখন কর্নেল এখান থেকে চলে যায় এবং অন্য ট্রান্সলেটর খুঁজতে শুরু করে দেয়। রাত হলে লুইস মন দিয়ে এই ঘটনার খবর দেখতে থাকে এবং তখনই তার বাড়ির ওপরে সে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। সে দরজা খোলে এবং কর্নেলকে দেখতে পায়। কর্নেল তার মন বদলে ফেলেছে। সে এখন লুইসকে তার কাজে নিতে চায়। লুইস হেলিকপ্টারে উঠে পড়ে এবং সেখানে আয়ান ডনলি নামের একটি ছেলে থাকে, যে আসলে একজন ফিজিসিস্ট। আয়ান ডনলি লুইসকে বোঝায় তারা সবার প্রথমে সেই অদ্ভুত বস্তুর মধ্যে ঢুকবে এবং সেখানে থাকা এলিয়েনদের জিজ্ঞাসা করবে তারা কোথা থেকে এসছে এবং কেন এসছে। তারা যখন মন্টিনাতে পৌঁছায় ততক্ষণে সকাল হয়ে যায়। কর্নেল এদের দুজনকে তাদের ক্যাম্পে নিয়ে যায়, যেখানে মিলিটারি অফিসাররা তাদের মেডিকেল টেস্ট করে। এরপর লুইস সেই জায়গায় যায় যেখানে একটা মনিটরের সাহায্যে এই অদ্ভুত বস্তু যেই জায়গায় পড়েছে সেখানে থাকা সায়েন্টিস্টদের সাথে আলোচনা করা হচ্ছিল। সেখানে থাকা কিছু বিশেষজ্ঞের মতে সেই অদ্ভুত বস্তুর মধ্যে যেই এলিয়েন রয়েছে তাদের কাছে মানুষরা একটা কাগজের মধ্যে ফেলে রাখা পিঁপড়ের মতো। আবার কেউ এটাও অবজার্ভ করেছে 112 মিনিট 19 সেকেন্ড পর গ্র্যাভিটি শিফট হয়ে যায় এবং সেই এলিয়েনগুলো তাদেরকে সেই রুম থেকে বের করে দেয়। আয়ানের মতে যদি সেই অবজেক্টের ভিতরে অ্যাটমসফিয়ার সম্পূর্ণ আলাদা হয়, তবে তারা চাইলে আমাদেরকে দম বন্ধ করেও মেরে ফেলতে পারে। কর্নেল এইসব আলোচনা শুনে মোটেও সন্তুষ্ট হয় না। সে আয়ান আর লুইসকে পরামর্শ দেয় তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই অবজেক্টের ভিতরে গিয়ে তাদের কাজ শুরু করে দেয়। এরপর এদের দুজনকে এবং তাদের সাথে যেই টিমটা যাবে তাদের প্রত্যেককে রেডিয়েশন থেকে বাঁচার জন্য এক ধরনের স্পেশাল স্যুট পরিয়ে দেয়। এরপর গাড়িতে করে তাদেরকে সেই অবজেক্টের কাছে নিয়ে যাওয়া হয়। এই অদ্ভুত অবজেক্টের ঠিক নিচে একটা দরজা আছে এবং এই দরজা প্রতি 18 ঘন্টা পর একবার খোলে। তারা প্রত্যেকে সেই দরজার কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছু সময় বাদে সেই দরজা খুলে যায় এবং তারা ওপরে উঠতে শুরু করে। একইভাবে তারা দেখতে পায় সেই অদ্ভুত দৃশ্য। এটা অনেকটা সুড়ঙ্গের মতো, 4 কোণা সুড়ঙ্গের মতো, এবং বিপরীত পাশ থেকে তারা আলো দেখতে পায়। এখন সমস্যা হলো তারা যত সেই সুড়ঙ্গের মধ্যে যায় তাদের রেডিও সিগন্যাল ততই দুর্বল হতে থাকে। তারা যখন একটা বস্তু ওপরের দিকে ছুঁড়ে মারে সেটা ওপরে আটকে যায়। তারা বুঝতে পারে গ্র্যাভিটি শিফট হয়ে গেছে। এখন তারা সেই সুড়ঙ্গের দেওয়াল বরাবর হাঁটতেও পারবে। প্রত্যেকের মনে ভয় তৈরি হয়, কারণ এরকম জিনিস তারা আগে কখনো করেনি। প্রথম 3 জন খুব সহজেই সেই দেওয়ালের ওপর দাঁড়িয়ে পড়ে। এটা দেখে লুইস এবং আয়ান একদম অবাক হয়ে যায়।
এবং ফাইনালি ভয় ভয় করে তারা দুজনও সেই দেওয়ালের উপর দাঁড়িয়ে পড়ে। তারা সামনে এগোয় এবং সামনে সাদা বড় ডিসপ্লের মতো ছিল। তারা সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারা এখানে ক্যামেরা, পাখি এবং এক্সপেরিমেন্ট করার জন্য যা যা দরকার সব কিছু নিয়ে এসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা ডিসপ্লেতে দেখতে পায় সেই বিশালাকার জিপ এবং একইভাবে চারপাশটা গম গম শব্দে ভরে ওঠে। কর্নেল লুইসের সাহস যোগায় এবং বলে সে যেন এলিয়েনগুলোর সাথে কথা বলে, কিন্তু এলিয়েনগুলোর এরকম রূপ দেখে এবং এরকম আওয়াজ শুনতে পেয়ে সে আতঙ্কে চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রথম দিনে তাদের কোনো রকম কাজ হয় না। তারা পুনরায় তাদের ক্যাম্পে ফিরে আসে। তাদের টিম সেই এলিয়েনের সেই অদ্ভুত আওয়াজ রেকর্ড করেছিল। লুইস সেটা মন দিয়ে শুনতে থাকে। এদিকে দেশে রাষ্ট্রপতি শাসন জারি করার কারণে মানুষের মধ্যে হইচই লেগে গেছে। প্রথমত ফ্লাইট বন্ধ এবং একইভাবে যানবাহন চলাচল সব কিছুই বন্ধ হয়ে গেছে। তাই সাধারণ মানুষকে ন্যাশনাল গার্ড আটকে রাখতে পারছে না। তাই বাধ্য হয়ে রাষ্ট্রপতি সকাল থেকে সন্ধ্যা অবধি কারফিউ ঘোষণা করে দিয়েছে। কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। সাধারণ মানুষ প্রতিবাদ শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে। এরপর এই টিম আরও একবার সেই স্পেশাল স্যুট পরে নেয় এবং এবার লুইস সাথে করে একটা বোর্ড নেয়। তার মতে সে যখন সেই এলিয়েনের সাথে কথা বলবে এবং তখন যদি এলিয়েন তার কথা না বুঝতে পারে অথবা সে যদি এলিয়েনের মতো কথা বলতে না পারে তখন সে লিখে তাদেরকে বোঝাবে। এরপর তারা ঠিক আগের মতোই সেই অবজেক্টের ভিতর চলে যায় এবং এবার লুইস তার সেই বোর্ডে হিউম্যান কথাটা লেখে এবং তারপর সেই এলিয়েনগুলোকে দেখায়। এটা দেখার পর সেই এলিয়েনগুলো গম গম আওয়াজ করতে শুরু করে এবং তারপর ডিসপ্লেতে একটা ছবি আঁকে, যেটা দেখতে অনেকটা গোল এবং তার মধ্যে কলকা দেওয়া ছিল। এই টিম কিছুই বুঝতে পারে না। তারা সঙ্গে সঙ্গে ছবি তোলে এবং সেই ছবি ক্যাম্পে পাঠিয়ে দেয়। তাদের এইটুকু বিশ্বাস যে তাদের এই কথা বলাতে কাজ হচ্ছে। এরপর তারা আবারও ক্যাম্পে ফিরে। কর্নেল তার এই কাজ করার পদ্ধতিতে মোটেও খুশি হয় না। তার মতে এলিয়েনদের কথা বলা শেখানো মোটেও ঠিক হবে না। সে তাকে সতর্ক করে আমরা সেখানে যা যা করব সেই জিনিসটা আমাদের বিপরীতে কিভাবে তারা ইউজ করতে পারে সেটাকে ভাবতে হবে। লুইস কর্নেলের কথা মেনে নেয়। পরের দিন সে আবারও এলিয়েনদের সাথে কথা বলে। সে বোর্ডে এবার তার নাম লেখে এবং এর পরিবর্তে সেই এলিয়েন ডিসপ্লেতে আরও একটা গোল ছবি আঁকে, যেই ছবিটা আগের ছবিগুলোর মতোই, শুধু কলকাগুলো আলাদা আর অন্যদিকে বসানো থাকে। লুইস হঠাৎ তার গায়ে থাকা স্যুটটা খুলতে শুরু করে। আয়ান যখন তাকে জিজ্ঞাসা করে সে কি করছে, তখন সে উত্তর দেয় এলিয়েন তাকে ভালোভাবে দেখতে চায়, তাই সে এমনটা করছে। সে ডিসপ্লের কাছে গিয়ে তার হাতটা ডিসপ্লের ওপরে রাখে এবং সেই এলিয়েন তার একটা হাত ডিসপ্লের ওপরে রাখে। এই সব কিছু দেখার পর আয়ান তার ড্রেসটা খুলে ফেলে এবং সে এলিয়েনদের সাথে কথা বলার চেষ্টা করে। এলিয়েনগুলো তাদের উত্তরে শুধুমাত্র সে ডিসপ্লেতে ছবি আঁকে, যেগুলো দেখতে গোল এবং তার মধ্যে কলকা দেওয়া। তারা এর মানে বুঝতে পারে না। তারা শুধু সেই ছবি তুলে নেয়। এরপর তারা আবারও তাদের ক্যাম্পে ফিরে আসে এবং এই কাজ করতে করতে লুইস আগের চাইতে অনেক ক্লান্ত আর দুর্বল হয়ে যায়। কিন্তু তাই বলে সে তার কাজ বন্ধ দেয় না। সে সেই ছবিগুলোর প্রিন্ট আউট করে বের করে এবং তার গবেষণা চালিয়ে যায়। এই কাজ করতে করতে মাঝে মাঝে তার অতীতের কথা মনে পড়ে, যখন তার সন্তান ছোট ছিল এবং সে জীবিত ছিল। তারা যেই এলিয়েনগুলো নিয়ে গবেষণা করছে সেই এলিয়েনগুলোর নাম হলো হেপ্টাপড। গ্রিক ভাষাতে হেপ্টা কথার অর্থ হলো সাত এবং পড কথার অর্থ হলো পা, অর্থাৎ 7 পাওয়ালা এলিয়েন। কিন্তু তারা জানে না এই এলিয়েন কোথা থেকে এসছে। তারা যা করে তার কোনো চিহ্ন তারা রেখে যায় না। এমনকি তারা যে স্পেসশিপ করে এসছে সেই স্পেসশিপ কী দিয়ে তৈরি সেটাও তারা খুঁজে বের করতে পারেনি। তারা পরীক্ষা করে দেখেছে তাদের সেই স্পেসশিপ থেকে কোনো রকম গ্যাস রেডিয়েশন বের হয় না। তাদের মনে এখন দুটো প্রশ্ন, তারা কি কোনো সায়েন্টিস্ট নাকি কোনো ট্যুরিস্ট। একইভাবে তারা এটাও লক্ষ্য করেছে সেই এলিয়েনগুলো তাদের স্পেসশিপ সেই জায়গায় ল্যান্ড করেছে যেখানে কখনো বজ্রপাত হয়নি। এরপর আয়ান সেই এলিয়েনদেরকে তাদের মতন করে হাঁটা শেখায়। তারা পরীক্ষা করার পর জানতে পারে তাদের ভাষা সেমাসিওগ্রাফিক, যার অর্থ হলো তারা কথার অর্থটাই বলে, কোনো মুখ দিয়ে আওয়াজ করে না। পাকিস্তানি সায়েন্টিস্টের মতে তারা মুখে আওয়াজ করে না, শুধু ডিসপ্লেতে ছবি আঁকে। এর কারণ তারা সময় বাঁচিয়ে ফেলে। একইভাবে তাদের শরীরটা যেমন, অর্থাৎ তারা যেমন চারিদিক দিয়ে হাঁটাচলা করতে পারে, ঠিক একইভাবে তারা লেখা যেখান থেকে খুশি শুরু করতে পারে। অর্থাৎ একটা মানুষ যদি দুটো হাত দিয়ে লিখতে পারে এবং তাকে বলা হয় যে সে যে কোনো সাইড দিয়ে শুরু করতে পারে, ঠিক যেমনটা হবে এই এলিয়েনগুলো ঠিক তেমনটাই করে থাকে। লুইস এখন যতটা সম্ভব সেই এলিয়েনগুলোকে তাদের ভাষা শেখাতে চায়। এদিকে এলিয়েন সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং সাধারণ মানুষ যখন এই ছবি দেখতে পায় তারা আতঙ্কে পড়ে যায়। লুইস এখন মাঝে মাঝেই সে তার ছোট্ট মেয়েকে স্বপ্নে দেখতে পায় এবং এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি যেগুলো সে বর্তমানে দেখছে। এক সকালে তার ঘুম ভাঙে কর্নেলের আওয়াজে।
কর্নেল তাকে জিজ্ঞাসা করে যে ম্যান্ডারিন ভাষা সে জানে কিনা। এরপর তাকে নিয়ে যায় তাদের ক্যাম্পে। কর্নেল তাকে একটা অডিও রেকর্ড শোনায়, যেটা চায়নার আর্মি চিফের অডিও রেকর্ড। এবং সেই রেকর্ড শুনে যা বুঝতে পারে, 12 জনের প্রত্যেকের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে এবং তাদের সায়েন্স টিম সেটস ডিকোড করার জন্য সব রকম চেষ্টা করছে। এখন লুইস বুঝতে পারে না যে আর্মি চিফ সেটস দিয়ে কি বোঝাতে চেয়েছে। কর্নেল তাকে জানায় 1 ঘন্টা আগেই চায়না তাদের ফোর্স পাঠিয়ে দিয়েছে এবং রাশিয়াও ঠিক একই কাজ করছে। তারা বুঝতে পারছে না যে তারা এলিয়েনদের সাথে কি করতে চায়। এরপর লুইস টিম নিয়ে আবারও সেই অবজেক্টের ভেতর চলে যায় এবং এবার সে এলিয়েনের দেওয়া আগের উত্তরের সেই ছবিগুলো ব্যবহার করে সেগুলো দিয়ে সে নতুন প্রশ্ন তৈরি করে এবং এলিয়েনকে দেখায় এবং এলিয়েন এবার আগের মতোই ছবি এঁকে উত্তর দেয়। এখন যেহেতু সেই গোল ছবির মধ্যে একই কলকা ঘুরে ফিরে আসছিল, তাই এবারের উত্তর দেখে লুইস বুঝতে পারে এলিয়েনগুলো বলতে চাইছে আমাদেরকে অস্ত্র দাও। কর্নেল যখন এটা জানতে পারে সে রেগে যায়, কারণ এলিয়েন অস্ত্র চাইছে মানে তারা যুদ্ধ করতে চাইছে। কিন্তু লুইস এটা জোরের সাথে বলতে পারে না, কারণ সে এখনো শিওর না যে সেই এলিয়েনগুলো অস্ত্র হাতিয়ার এগুলো ব্যবহার সম্পর্কে সঠিকভাবে ধারণা আছে কিনা, অথবা তারা এখনও পর্যন্ত তাদের ভাষা সঠিকভাবে বুঝতে পারেনি। এর অর্থ অন্যরকমও হতে পারে। ইউএস বাদে বাকি সব দেশ এই এলিয়েনদের সাথে লড়াই করতে চায় এবং তারা সবাই একসাথে হয়ে আছে। কিন্তু লুইস এতে রাজি হয় না। সে বলে তাদেরকে এলিয়েনদের সাথে আগে কথা বলা উচিত। এরপর লুইস একাই একজন টিম মেম্বারকে সাথে নিয়ে সেই অবজেক্টের মধ্যে চলে যায় এবং এবার সে এলিয়েনটাকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমাদের কাছে অস্ত্র চাইছো নাকি আমাদেরকে কিছু দিতে চাইছো? এর উত্তরে এলিয়েন আরও একটা ছবি আঁকে এবং সেই ছবিটা বিশ্লেষণ করে। তারা বুঝতে পারে টেকনোলজি, যন্ত্রপাতি এবং যেগুলো ব্যবহার করার পদ্ধতি সেগুলোই লেখা হয়েছে। লুইস এরপর আরও কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু তখনই সেই এলিয়েন কাচের সেই ডিসপ্লের ওপর আওয়াজ করতে শুরু করে। লুইস কিছু বুঝে উঠতে পারে না। সে সামনের দিকে এগোয় এবং এলিয়েনের হাতের ওপর হাত রাখে এবং তখন লুইস কিছু অনুভব করে এবং তার পরের মুহূর্তেই সে ঠিক এলিয়েনের মতো ছবি আঁকতে শিখে যায়। তারা কিছু বুঝে উঠতে পারে না এবং এরপর এলিয়েনগুলো সেই ডিসপ্লেতে অসংখ্য ছবি আঁকে, যেগুলো দেখে তারা ঘাবড়ে যায়। তাদের কাছে মাত্র কয়েক সেকেন্ড সময় রয়েছে, এর মধ্যেই তাদেরকে এখান থেকে বের হতে হবে। কিন্তু তারা সেটা খেয়াল করে না এবং টাইম চলে যায়। এলিয়েনগুলো সজোরে ডিসপ্লেতে ধাক্কা মারে এবং সেই ধাক্কাতে একটা বিস্ফোরণ হয় এবং লুইস আর আয়ান সোজা সেই নিচে পড়ে যায় এবং ওপরের দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। লুইসের যখন জ্ঞান ফেরে সে দেখে ক্যাম্পের বিছানায় সে শুয়ে আছে। এরপর কর্নেল এবং তার পুরো টিম সেই ছবি বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু এটা প্রায় অসম্ভব, কারণ এখানে কয়েকশো গোলাকার ছবি রয়েছে যেখানে তাদের একটা ছবি এক্সপ্লেন করতে অনেক টাইম লাগে। সেখানে এতগুলো ছবি প্রায় অসম্ভব। আয়ান কর্নেলকে পরামর্শ দেয় তাদেরকে একসাথে সেই লুইসের টিমের হয়ে কাজ করতে হবে। তখনই লুইস সেখানে আসে এবং তাদেরকে বলে তাদেরকে আবারও সেই অবজেক্টের মধ্যে যেতে হবে। কর্নেল এতে রাজি হয় না। সে বলে তারা একবার অ্যাটাক করে ফেলেছে, তাই পুনরায় সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। আর তাছাড়াও তার কাছে অর্ডার আছে, এই জায়গা খুব শীঘ্রই খালি করতে হবে। ঠিক সেই মুহূর্তেই তাদের টেন্ট সমেত পুরো এরিয়া কাঁপতে থাকে। তারা আওয়াজ শুনে বাইরে বের হয় এবং প্রত্যেকের টেন্টের বাইরে চলে আসে। তারা দেখতে পায় সেই এলিয়েন অবজেক্ট এখন ওপরে আকাশের দিকে চলে যাচ্ছে এবং কিছুটা উঠে আবারও থেমে যায়। এদিকে চায়না অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। তারা সেই এলিয়েন ভেসেলটাকে আকাশ থেকে বাইরে পাঠিয়ে দিতে চায়, তাই ইউএস আর্মি অফিসারদেরকেও তৈরি থাকতে হবে। এমনকি চায়নার জেনারেল শ্যাং এলিয়েনদের পুরো ডাইরেক্ট হুমকি দিয়ে দেয় যে তারা যদি 24 ঘন্টার মধ্যে চায়না ছেড়ে না যায় তবে তারা অ্যাটাক করবে। এদিকে লুইস আরও একবার স্বপ্ন দেখে যেখানে সে তার মেয়েকে দেখতে পায়। তার যখন ঘুম ভাঙে এবং সে যখন ক্যাম্পে যায়, সে দেখে আয়ান এলিয়েনদের আঁকা সেই ছবিগুলো নিয়ে গবেষণা করছে। সে একটা জিনিস লক্ষ্য করেছে, এই ছবিতে টাইম সিম্বল অনেক বেশি রয়েছে। তার মতে এটা কোনো ফর্মুলা যেটা আলোর গতির চাইতেও বেশি দ্রুত। এমনকি এর বাইরেও অন্য কিছুও হতে পারে। লুইস আরও একবার কর্নেলের সাথে দেখা করে এবং সে তাকে পরামর্শ দেয় প্রত্যেকটা দেশের সাথে তাদের আবারও একবার কন্ট্যাক্ট করা জরুরি। তাদের সাথে এলিয়েনে কি কথা হয়েছে সেগুলো জানতে পারলে তারা আরও ডিটেলসে আলোচনা করতে পারবে। কিন্তু তখন গিয়ে একজন অফিসার তাকে একটা অডিও রেকর্ড শোনায় যেটা রাশিয়া থেকে এসছে। সেই অডিওতে একজন মহিলা এটাই বলছে যে এলিয়েনরা তাদেরকে জানিয়ে দিয়েছে সময় খুব কম এবং অনেকে মিলে এক হয়ে যায়। এর মানে তারা এখনও বুঝতে পারেনি, কিন্তু সেই মহিলার মতে এলিয়েনরা নিশ্চয়ই তাদেরকে কোনো না কোনো অস্ত্র দিয়েছে। লুইস এই অডিও শোনার পর সেই অফিসারকে বোঝায় সেই এলিয়েনরা নিশ্চয়ই চায় তাদের সাথে একটা মিটিং করা হোক এবং তখন গিয়ে অফিসার তাকে বলে এই কথাটা সে বাকি দেশদের কিভাবে বোঝাবে। তারা ইতিমধ্যে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে গেছে।
লুইস এখন না ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে। সে তার অতীতের ঘটনাগুলো জেগে থাকা অবস্থাতেই দেখতে পায়। একইভাবে সেই এলিয়েনদের লেখাগুলো তার চোখের সামনে ভেসে আসে। কর্নেল তাদেরকে বলে সেই শিপ অলরেডি আকাশের ওপর চলে গেছে। তাহলে লুইস তার ভেতরে পুনরায় কিভাবে যেতে পারবে? লুইস তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সে সোজা শিপের দিকে দৌড়াতে শুরু করে এবং তখন ঘটে এক অদ্ভুত জিনিস। সেই শিপ থেকে বেরিয়ে আসে একটা কালো ছোট্ট অংশ, ঠিক শিপের মতনই দেখতে। লুইস তার মধ্যে ঢুকে পড়ে এবং দরজা বন্ধ হয়ে যায়। কিছু সময় বাদে লুইস অনুভব করে এই শিপ ওপরে উঠছে। সে দেখতে পায় সে যেখানে দাঁড়িয়ে আছে তার ভিতরটা ধোঁয়াতে ভরে যাচ্ছে। তার দম প্রায় বন্ধ হয়ে আসে এবং তার পরের মুহূর্তে সে সোজা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে চারিদিকে শুধু সাদা ধোঁয়া। সে চারিপাশটা ঘুরে দেখে এবং তারপর সে সামনে সেই বিশালাকার এলিয়েনটাকে দেখতে পায়। সে ভয়ে ভয়ে এলিয়েনটাকে বলে সে কি চায়, সেটা যেন বাকি দেশগুলোতেও জানিয়ে দেয়। এবং তখন গিয়ে এলিয়েনটা একটা মেসেজ দেয় যেখানে লেখা ছিল যে লুইসের কাছে অস্ত্র আছে। লুইস চিৎকার করে বলে তার কাছে কোনো অস্ত্র নেই এবং তারা এখন কি চাইছে। তখন সেই এলিয়েনগুলো বলে তারা মানুষকে সাহায্য করতে চাইছে, একইভাবে মানুষও যাতে তাদেরকে সাহায্য করে এটাও তারা চাইছে। এরপর এলিয়েনটা জানায় 3000 বছরের মধ্যে তাদের সাহায্য চাই। লুইসের মুখে একটাই প্রশ্ন, তোমরা ভবিষ্যৎ কিভাবে দেখতে পারো? তখন এলিয়েনটা গম গম শব্দ করতে শুরু করে দেয় এবং ঠিক সেই মুহূর্তে লুইস দেখতে পায় অতীতের সেই দৃশ্য যেখানে সে তার সন্তানকে দেখতে পায়। সে তার ছোট্ট মেয়ে সন্তানকে লেকের কাছে নিয়ে আসছে এবং তার মেয়ে তাকে জিজ্ঞাসা করে তার বাবার মতো সেও কি তাকে ছেড়ে চলে যাবে। লুইস তার মেয়েকে বোঝায় সে তার বাবাকে এমন কিছু বলেছে যেটা সে শুনতে মোটেও প্রস্তুত ছিল না এবং তখন মেয়েটি জিজ্ঞাসা করে সে কি বলেছিল। তখন লুইস বলে সে জানে কি ঘটতে চলেছে, অর্থাৎ সে ভবিষ্যৎ দেখতে পারে, কিন্তু কিভাবে সে দেখতে পারে সেটা সে তার মেয়ের কাছে এক্সপ্লেন করতে পারে না। যখন সেই কথাটা সে তার বাবাকে বলেছিল তখন সে পাগল হয়ে গেছিল। সে তাকে বলেছিল যে একটা কঠিন রোগ দেখা দেবে এবং এই কথা শোনার পর তার বাবা তাকে ছেড়ে চলে যায়। মুভি সিন বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখতে পাই লুইস পুরো অজ্ঞান হয়ে গেছে। তাকে তার পুরো টিম সেই অবজেক্ট থেকে বাইরে বের করে নিয়ে এসছে। লুইস একটা কথাই বলে, আমি জানতে পেরেছি আমার হাজবেন্ড কেন আমাকে ছেড়ে চলে গেছে। আয়ান এটা শুনে অবাক হয়ে যায়, কারণ বর্তমানে লুইস বিয়েই করেনি। এদিকে প্রত্যেকটা দেশ তাদের অস্ত্র নিয়ে সেই এলিয়েন শিপের সাথে লড়াই করার জন্য রেডি হয়ে যায়। ক্যাম্পে ফিরে লুইস আরও একবার তার সন্তানকে দেখতে পায় এবং সে যখন সেখানে থাকা একটা বই হাতে নেয় এবং সেখানে থাকা লেখাগুলো পড়ে তার অতীতের কথা মনে পড়ে এবং একইভাবে সেই এলিয়েনদের লেখাগুলো এখন সে পড়তেও পারে। একইভাবে তার মনে পড়ে যায় সে এই এলিয়েনদের লেখাগুলোই তার ক্লাসের ছাত্রদেরকে পড়িয়েছিল, কিন্তু কিভাবে সে সেটা মনে করতে পারে না। এই কথা সে যখন কর্নেলকে জানায়, কর্নেল তাকে এক মুহূর্ত সময় দেয় না, কারণ এখন তাদের জীবন বাঁচানোর মেন লক্ষ্য। তাই সে তাকে বলে তারা যদি বেঁচে থাকে তবে সে এই ব্যাপারে আরও বেশি আলোচনা করবে। লুইস আরও একবার স্বপ্ন দেখে যেখানে সে চায়নার আর্মি চিফ স্যাংয়ের সাথে দেখা করে এবং স্যাং তাকে জানায় সে শুধুমাত্র তার সাথে দেখা করতে এসছে, কারণ শুধুমাত্র তার একটা প্রাইভেট কল তাকে এবং তার পুরো দেশকে বাঁচিয়ে দিয়েছে। সে তার কথা মতোই যুদ্ধ থামিয়ে দিয়েছে। সে তাকে ফোনে সেই কথাটা বলছিল যেটা তার স্ত্রী মৃত্যুর আগে শেষবার তাকে বলে গিয়েছিল, আর সেটা হলো আপনাকে আপনার বুদ্ধি আর কৌশল ব্যবহার করা উচিত। লুইস এটা জেনে অবাক হয় যে সে স্যাংয়ের পার্সোনাল নম্বর জানে। তখন গিয়ে স্যাং তার ফোনটা খুলে দেয় এবং লুইস বিশ্বাস করতে পারে না সে কিভাবে তার পার্সোনাল নম্বর জানে। মুভি সিন বর্তমানে ফিরে আসে। লুইস এবার দৌড়ে সেই ক্যাম্পে চলে যায় এবং সেখানে পড়ে থাকা মোবাইল ফোন নিয়ে সে সোজা চায়নার আর্মি চিফ স্যাংকে কল করে এবং ফোন করে সেই সব কথাগুলোই বলে যেগুলো সে স্বপ্নে দেখেছিল, অর্থাৎ স্বপ্নের জেনারেল স্যাং তাকে যা বলেছে সেটাই সে এখানে রিপিট করে। সে তাকে বলে আপনাকে আপনার বুদ্ধি আর কৌশল ব্যবহার করা উচিত। এদিকে ইউএস আর্মি আর আয়ান তাকে ঘিরে ধরে। লুইস তার ফোন রাখে না, বরং সে তাকে আরও বলে লড়াই দিয়ে কেউ হিরো হতে পারে না, বরং এতে শত্রু বৃদ্ধি পায়। এই সব কিছু বলার পর অবশেষে ফোনটা সে রেখে দেয়। এরপর চায়না এই যুদ্ধ থেকে পিছিয়ে যায়। তারা তাদের সৈন্য এবং যত অস্ত্র বের করেছিল সবই আবার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে নেয়। এরপর সেই অবজেক্টগুলো একা একাই আকাশের মধ্যে মিলিয়ে যায় এবং সবকিছু আগের মতো হয়ে যায়। এরপর আয়ান লুইসকে বিয়ে করে নেয় এবং তাদের একটি মেয়ে সন্তান হয় যার নাম হানা। আর এটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। আসলে মুভির প্রথমে যেটা দেখানো হয়েছিল সেটা হলো ভবিষ্যৎ, এবং সেই এলিয়েনগুলো ভবিষ্যৎ দেখতে পারত। তাদের মধ্যে এমন শক্তি ছিল তারা 3000 বছর পরে কি হবে সেটাও তারা দেখতে পারত, এবং সেই শক্তি থেকে কিছুটা শক্তি তারা লুইসকে দিয়েছিল, যার কারণে সে ভবিষ্যৎ দেখতে পারছিল।
অর্থাৎ যেগুলো সে স্বপ্নে দেখেছিল সেগুলো সবই ছিল ভবিষ্যৎ, আর এই ভবিষ্যৎ দেখতে পারাটা সবচেয়ে বড় অস্ত্র, যার কারণে সেই ভবিষ্যৎ দেখে এই যুদ্ধকে সে আটকাতে পেরেছিল এবং মানুষকে রক্ষা করতে পেরেছিল। যেমন যুদ্ধ হওয়ার আগে সে জানতে পেরে গেছিল কিভাবে চায়নাকে আটকাতে হবে, এবং সেই কথাটা সে পরে ইউজ করে এবং যুদ্ধ থেমে যায়। এমনকি লুইস এটাও জানতে পেরেছিল তার এবং আয়ানের মধ্যে সম্পর্ক হবে, তাদের একটি মেয়ে হবে যার নাম হবে হানা, এবং সেই মেয়েটি অল্প বয়সেই মরে যাবে এবং একটা সময় আয়ান তাকে ছেড়ে যাবে। এই সব কিছু জানার পরও লুইস এই জীবনটাই বেছে নেয়। এটাই এন্ডিংয়ের ইমোশনাল কোর। সে জানে সামনে পেইন আছে, তবুও সে লাভ, মাদারহুড এবং সেই প্রিসিয়াস মোমেন্টটাকেই চুজ করে। এটাই মুভির সবচেয়ে পাওয়ারফুল মেসেজ। কিন্তু একটা টাইম লুপ থেকে যায়, আর সেটা হলো লুইস ফিউচারে স্যাংয়ের কাছ থেকে নাম্বার পায়, তারপর পাস্ট বা প্রেজেন্টে সেই নাম্বার ইউজ করে স্যাংকে কল করে, আর সেই কলের কারণে ফিউচারে ওই ইভেন্ট ক্রিয়েট হয়। অর্থাৎ তথ্যটার কোনো ক্লিয়ার অরিজিন নেই, এটা একটা ক্লোজ টাইম লুপ। সাইফাই মুভিতে এটা কমন জিনিস এবং অ্যারাইভালে এটা ইন্টেনশনালি ইউজ করেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।